এই ওয়ার্ল্ড মিউজিক বা পারকাশন জিনিসটা কি এবার ধারণা হলো। তার আগে আমরা খুব ড্রামার বলতাম, মানে তার তখন থেকে নিজেকে পারকাশনিস্ট বলতে আরম্ভ করলাম। কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল ভুলভাবে নিস না, সবসময়তেই খুব সস্তার পুষ্টিকর একটা গল্প কাজ করে, খাদ্য চাই। মানে এখানে কত কম পয়সায় কত ভালো জিনিসটা দেওয়া যাবে। আমাদের আজকের অতিথি শুভাশিস রায়, আমাদের প্রিয় সুজয়। নমস্কার, আমি শুভাশিস। সুজয়কে বা ফিলিংসকে আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। তোকে শুধু ভালোবাসা বলেই আমি ছোট্ট করে থামতে চাইছি না আর কি। আমি আমার সমস্ত মিউজিশিয়ানদের তরফ থেকে, টেকনিশিয়ানদের তরফ থেকে তোকে একটা শুভকামনা জানাচ্ছি। এটা বিরল একটা প্রচেষ্টা, কারণ সত্যি কথা লাইটের পেছনের দিকটা কেউ দেখি না আমরা সবাই। সামনের ভোকালিস্ট বা নামী আর্টিস্টদেরকে সবাই চেনে, হিরো হিরোইনদের সবাই চেনে, পেছনের কলাকুশলীদের তাদের যে প্রচুর অবদান থাকে সেইগুলোকে নিয়ে যে তুই কাজ করছিস, তাদেরকে যে তুলে ধরতে চাইছিস, তাদেরকে আস্তে আস্তে করে ফ্রন্টে নিয়ে আসছিস, এই প্রচেষ্টাটা খুবই তোকে প্রশংসার যোগ্য। তুই মানে আমি কিছু ক্ষেত্রে তো আমার গর্ব হয় যে তুই আমার বন্ধু, সেটা ভেবে আর কি। তুই এই কাজটা করছিস, এটা অনেক বড় কাজ। এটা শুধু আমার না, সমস্ত মিউজিশিয়ানদের তরফ থেকে বা আমি টেকনিশিয়ানদের তরফ থেকে তোকে শুভকামনা জানাচ্ছি যে এটা আরো শ্রীবৃদ্ধি হোক, এটা আরো উত্তরোত্তর আরো বড় হোক, আরো প্রচুর ছড়িয়ে পড়ুক এই বিষয়টা। তুই যে ফিল করেছিস তোর মতোই আর 5 জন মানুষের কথা, এই যে ফিল থেকে ফিলিংস যে নামটা দিয়েছিস, এটা খুব সুন্দর। এই ফিলিংসটা, এক্স্যাক্টলি, ফিলিংসটা খুব সুন্দর, নামটা ক্যাচি, খুব সুন্দর। আর অনুষ্ঠানের নামও দিয়েছি অন্তরালে। হ্যাঁ, একদম, যাতে কিনা যে অন্তরালে যারা যারা অ্যাকচুয়ালি থেকে আছে, সেই অন্তরাল থেকেই সাপোর্ট না দিলে অনেক অনেক জিনিস হয় না। ঠিক ঠিক। সিমেন্ট বালি না থাকলে বাড়িটা দাঁড় করানো যায় না, কিন্তু তার উপর রং চাপিয়ে দিলে পরে সিমেন্ট বালি আর যেমন কোন রকম গুরুত্ব থাকে না, ভ্যালু থাকে না, কিন্তু ওই শেষ। যাই হোক, তোমাকে অনেক 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 স্বাগত, অনেক অনেক সুস্বাগতম তোমাকে। আমি বহরমপুরের ছেলে, বহরমপুরে জন্ম, বড় হওয়া, স্কুলটা বহরমপুরে, তারপরে কলকাতাতে। মানে আমার বয়সের অর্ধেকের কাছাকাছি বহরমপুরে কেটেছে। বহরমপুরে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির থেকে মা বাবা দুজনেই চাকরি করতেন। দিদি ভালো কত্থক ডান্সার ছিলেন, দাদা খুব ভালো ছবি আঁকতেন। আমি বেসিক্যালি তবলা শিখতাম। দিদি যেহেতু কত্থক ডান্সার ছিলেন, কত্থকের সঙ্গে আমি সঙ্গত করার জন্য তবলাটা শিখেছিলাম। দিদি যে নৃত্য গুরুর কাছে তবলা শিখতেন, গুরু চিত্ত দাশগুপ্ত, তবলা না, দিদি যে কত্থক শিখতেন আর কি, ওনার কাছেই আমার তবলা শেখা। ড্রামস দেখলে কোথায়, কিভাবে তখন? ড্রামস দেখেছি হচ্ছে সিনেমাতে, ড্রামস দেখেছি, আর কিছু শোতে, লাইভ স্টেজ শো, ওখান থেকেই ভালোবাসা বা একটা ভালো লাগা সৃষ্টি তৈরি হয় আর কি, ওখান থেকে। তো ওখানে বহরমপুরে ছোটনদা আমাদের কাছের, হ্যাঁ ছোটনদা গিটারিস্ট, ছোটনদা বহরমপুরে তখন ছিলেন, উনি চাকরি করতেন আর কি। ছোটনদার কাছে সন্ধ্যেবেলাতে গিটারের স্টুডেন্টরা সব শিখতে আসতো, আমি যেতাম ছোটনদার কাছে বসে থেকে গিটার শেখানো শিখতাম, মানে শুনতাম আর কি। আমি জাস্ট শোনার জন্য, প্রচুর গিটার শেখাতো। তো ছোটনদা আমাকে প্রথম কিন্তু নোটেশন দেখায় যে নোটেশনটা কি, তোমাকে এইভাবে শিখতে হবে ড্রামসটা। তাই সেই অর্থে একদিনের জন্য হলো ছোটনদা আমার প্রথম ড্রামের গুরু, ফার্স্ট। একদিনের জন্য উনি কিন্তু নোটেশন পেপারে আমাকে নোটেশনটা কি বুঝিয়েছিল, যে ড্রামের নোটেশন। তারপরে আমাকে বলে তুমি তো প্রপার শিক্ষা, যেটা প্রপার শিক্ষা। এবার এই যে শিক্ষা, এর মধ্যে কিন্তু আমি ওখানে একটা ছোট গ্রুপ ফর্ম করে ফেলেছিলাম বন্ধু বান্ধব মিলে। আর একজন আমাদের সিনিয়র একজন স্যার ছিলেন, হর্ষ দাশগুপ্ত। তখন হচ্ছে বাংলা ব্যান্ডের যে গান, ওই বাংলা ব্যান্ডের ফরম্যাটে আমরা গান করতাম। কারণ হর্ষ দাশগুপ্ত, মোহিনীর গোড়াগুলির আমাদের গৌতমদার খুব কাছের লোক, ও ওনার সঙ্গে অ্যাসোসিয়েট ছিলেন। কোন সাল হবে এইগুলো? হচ্ছে তখন
86, 87, 88 এই টাইমে। বুঝতে পেরেছি। তখন আমি কিন্তু ড্রাম শিখিনি, ড্রাম অলরেডি কিনে নিয়ে চলে গেছি, ড্রাম বাজাচ্ছি স্টেজের মধ্যে, এই সবগুলো চলছে। এবার ছোটনদার কাছে, ছোটনদা আমাকে ফার্স্ট বলে তুমি কলকাতায় যাও, কলকাতায় গিয়ে শেখো ড্রামসটা। হ্যাঁ আমি শিখতে চাই, কিন্তু কলকাতাতে কার কাছে যাবো, আমি তো শিয়ালদা স্টেশনের বাইরে কিছু চিনি না বহরমপুর থেকে। এবার ছোটনদাই আমাকে অমলদার কাছে পাঠায়। অমলদা হচ্ছে উষাদির গ্রেট, মানে 5টা রত্নের একটা রত্ন অমলদা। তো অমলদার কাছে একটা চিঠি লিখে আমাকে কোন্নগরে পাঠিয়ে দেওয়া হয়। আমি কোন্নগরে প্রথম এসে অমলদার কাছে শিখতে ঢুকি। এবার প্রথম রিয়েলাইজ করি যে বহরমপুরে আমি যেটা বাজাতাম সেটা কি বাজাতাম। প্রথম মনে হয় লজ্জায় যে মাটি ফাঁক হয়ে যাক, আমি ঢুকে ওখান থেকে বহরমপুরে পালিয়ে যাই, বাবা দরকার নেই, মানে এখানে এত সুন্দর গান বাজনা হচ্ছে। এবং প্রথমে যে ছেলেটাকে আমি বাজাতে দেখেছিলাম সে আজকে আমার খুব ক্লোজ বন্ধু, সে হচ্ছে রাজশেখর, মানে চন্দ্রবিন্দুর যে ড্রাম রাজশেখর। ও তখন সেই দিনকে ড্রাম বাজাচ্ছিল, প্র্যাকটিস করছিল আর কি ওখানটাতে। যাই হোক, এইভাবে অমলদার কাছে শেখা শুরু। এদিকে শিখছি, পড়াশোনাও করছি, তখন 11, 12-এ পড়ি, সমস্ত টুকটাক প্রোগ্রাম করি, মানে খেপ প্রোগ্রাম, যেগুলো জলসাতে প্রোগ্রামে যাওয়া আর কি, এরকম টাইপের টুকটাক বহরমপুরে হিন্দি আর্টিস্ট, বাংলা আধুনিক গানের সঙ্গে যে সমস্ত বহরমপুরের মুর্শিদাবাদের লোকাল শিল্পী যারা ছিল তাদের সঙ্গে, কিন্তু সবটাই মনের আনন্দে খেলার ছলে, সেখানে প্রফেশনাল কোনো রিলেশন ছিল না, কোনো টাচ ছিল না বিষয়টা। কারণ যে বাড়ি থেকে বিলং করি, বাড়ির ছিল যে তুমি কলকাতায় যাও, কলকাতায় গিয়ে বা বড় কোনো জায়গায় যাও, পড়াশোনা করো, চাকরি করো। এবং চাকরির জন্য একটা নিজের একটা খুব ইচ্ছে ছিল, আমি মিউজিশিয়ান হব কোনোদিন ভাবিনি। আমার ইচ্ছে ছিল আমি ফরেস্ট অফিসার হব, কারণ আমি গাছপালা খুব, জন্তু জানোয়ার খুব পছন্দ করি। ছোটবেলাতে বিক্রম, মানে বেতাল হচ্ছে আমার আইডল। ওরকম ভাবেই বহরমপুরে আমার নিজের বাড়িটাও, দুপাশে বাগান আছে, বাগানের মধ্যে আমার শুধু ঘোড়া ছিল না, ঘোড়ার বদলে গরু ছিল, আর কুকুর ছিল, একটা অ্যালসেশিয়ান কুকুর ছিল, রেক্স আর তুফান আর কি। তো আমি ওরকম ভাবেই ছোটবেলাতে আমার অ্যাডভেঞ্চারাস লাইফ সবসময় বাইরেও আছে, মনেও আছে, ওটাতেই বড় হওয়া আর কি। এই করতে করতে পড়াশোনাও চলছে, গ্র্যাজুয়েশনও হয়ে গেল বহরমপুরে। কলকাতায় আসি, কলকাতায় এসছি, ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট পড়তে হবে, কারণ এইসব ফরেস্টে চাকরি, রোজগারের পথ আমাকে দেখতে হবে কলকাতাতে আসা। হ্যাঁ, আর এই মনটা নিয়ে এসেছিলাম, কারণ একদম সাধারণ স্টুডেন্ট তো, যে কিছু আমাকে করতেই হবে এখান থেকে, যদি কিছু না পাই ট্যাক্সি চালাবো, রিক্সা চালাবো, তাও শিকার, আমি এখান থেকে খালি হাতে ফিরবো না বহরমপুরে। এই টেনাসিটিটা ছিল, মানে এই জেদটা নিয়েই কিন্তু শিয়ালদায় আসা এবং এখানে এসে ধর বিভিন্ন মেস, বোর্ডিং, বিভিন্ন জায়গাতে থাকা। প্রথম এসে কলকাতাতে আমাদের সূর্যকান্ত মিস্ত্রি লেনে, এখানে যেটা সবাই জানি যে সূর্য সেন স্ট্রিট, রামকানায় সূর্য সেন স্ট্রিটে, ওখানে থাকা আর কি। আর এখানে একটা ছোট ট্রাভেল এজেন্সিতে চাকরিতেও ঢুকে গেলাম, আর এখানে সন্ধ্যেবেলাতে কোর্স পড়তাম, ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্টের একটা ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে গেলাম। এবং তার ফাঁকে এগুলো করতে করতেই শনিবার রোববার গুলো ছুটির দিনগুলো ক্যালকাটা কোয়ার আছে, আমি বলে রাখি বহরমপুরেও একটা বহরমপুর ইউথ কোয়ার আছে, বহরমপুর কোয়ার, বহরমপুরেও আমি বহরমপুর কোয়ারের সঙ্গে অ্যাসোসিয়েট ছিলাম। আমার ওই ধরনের গান বাজনাগুলো ভালো লাগতো, যে কোনো সবই তো মিউজিক। তো কলকাতাতে এসে, কলকাতাতে ক্যালকাটা কোয়ারে এসে ঢুকে গেলাম। বালুদা একজন প্রসিদ্ধ গজল সিঙ্গার, ওনার হাত ধরে কলকাতাতে কল্যাণ সেন বরাটের এখানে এসে বাজানো, কল্যাণদার সঙ্গে বাজাতে এসে এখানকার কলকাতার বহু গুণী আর্টিস্ট মিউজিশিয়ানদের সঙ্গে পরিচয় হলো। তো হঠাৎ করেই ভোলাদা বলে একজন এখানকার সিনিয়র একজন ড্রামার, উনি আমাকে একটা সুযোগ দেন যে একটা জায়গায় খালি আছে, তুমি একটা প্রোগ্রামের জন্য বাজাবে। শওকত ভাইয়ের গ্রুপ তখন বোম্বে আর্টিস্টের কাজ করতো, তো বিনোদ রাঠোর স্যাক্সোফোন প্লেয়ার শওকত খান। আমি লাকি যে ওনার মতো গ্রুপে আমি সুযোগ পেয়েছিলাম তখন আর কি। তো ওনার সঙ্গে বাজানোর সুযোগ হওয়াতে প্রথম প্রোগ্রামটাই হচ্ছে ক্যালকাটায় ইন্ডো স্টেডিয়াম, বিনোদ রাঠোর হচ্ছে আর্টিস্ট আর শওকত ভাইয়ের গ্রুপ। আমার কাছে 3টে টেক্কা পাওয়া একদম
মানে বিশাল ব্যাপার। বহরমপুরের একটা ছেলে আমাদের কাছে রবীন্দ্র সদন, কলা মন্দির বা ইন্ডোর স্টেডিয়াম বা আকাশবাণী ভবন, এগুলো তো স্বপ্নের জায়গা। হ্যাঁ, কোনোদিন ভাবিনি এসব জায়গাতে গান বাজনা করতে পারবো বা সেই জায়গা থেকে মিউজিকটা এরকম জায়গায় সুযোগ পাচ্ছি। তো যাই হোক, আমি ততক্ষণে কিন্তু অমলদার কাছে অলরেডি স্টাফ নোটেশন শিখেছি 4 বছর 4.5 বছর। আমি ওগুলো সাইমultaneously চলছে, ওগুলো হয়েছে আর কি। এখান থেকেও ক্লাসে যেতাম তখন। এইবার যখন বিনোদ রাঠোরের সঙ্গে বাজাতে গেলাম, যেখান থেকে আমার টার্ন নিল এটা কেরিয়ার হওয়ার, সেই স্টোরিটা একটুখানি না বললেই নয়। 93 নভেম্বর মাসে শওকত ভাইয়ের ওখান থেকে সুযোগটা আসে যে তোমাকে বাজাতে হবে। যথারীতি বাজনা হয়েছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে, বিনোদ রাঠোরের প্রোগ্রাম, সমস্ত কিছু ভালো। প্রোগ্রামের পর 2 দিন পরে আমাকে শওকত ভাই একটা ছেলেকে দিয়ে আমার অফিসে একটা খাম পাঠিয়েছে, তাতে 1200 টাকা আছে। ওটা দেখে তো আমার মাথাটা ঘুরে গেছে যে আমি সারা মাস চাকরি করে 600 টাকা পাই, স্যালারি আমার 600 টাকা, আর আমি 1200 টাকা একটা প্রোগ্রাম বাজিয়ে পেয়েছি। এবার আমার কাছে আমি ভাবছি যে এই 1200 টাকাটা কি আমার? আমি ফার্স্ট ফোন করেছি শওকত ভাইকে, শওকত ভাই ये पेमेंट क्या मेरा है? मुझे हाँ तुम्हारा कमती हुआ नहीं कम। আমি বুঝে গেলাম যে ওটা আমারই পেমেন্ট। আমি বললাম না, চেপে গেলাম বিষয়টাতে। 15-20 দিন, 1 মাসের মধ্যেই বিনোদ রাঠোর থেকে উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি, বিভিন্ন আরো আর্টিস্ট, সুরেশ ওয়াডকার, ইলা অরুণজি, প্রচুর প্রচুর আর্টিস্ট। শুরুটাই খুব পাওয়ারফুল শুরু। সমস্ত বোম্বের আর্টিস্ট, সব ভালো ভালো আর্টিস্ট সমস্ত। মানে 2-3 মাসের মধ্যে আমি গোটা অলরেডি ইন্ডিয়া চষে ফেলেছি। আজ এখানে, কালকে ওখানে, পরশুদিন ওখানে। এইবার ব্যাপারটা হচ্ছে আবার ফিরে আসছে ওই 600 টাকাতে, মাসে 600। আমি যখন 1 মাসে 8টা-10টা বাইরের প্রোগ্রাম করে এলাম, তখন সিস্টেমগুলো ছিল, তুই হয়তো জানিস সমস্ত কিছু, যে কলকাতাতে যদি 1200 টাকা পাই, দিল্লি বা ওসব গেলে ওটা হয়তো 2 টাইমস 3 টাইমস হয়ে যাবে। এবার একটা আর্টিস্টের সঙ্গে ধর আমি 4000 টাকা পেলাম দিল্লিতে গিয়ে। এবার দিল্লিতে আর্টিস্ট হচ্ছে 2টো, একটা হচ্ছে উদিত নারায়ণ, একটা হচ্ছে কবিতা কৃষ্ণমূর্তি, তার মানে 4-4-8, এবং 3টে প্রোগ্রাম, 3 আসছে 24,000 টাকা। মানে আমি মাসে 600 টাকা, সেই ছেলেটা হঠাৎ করে একটা 7 দিন 8 দিনের 10 দিনের একটা ট্যুর করে এলাম, 24,000 টাকা হাতে নিয়ে এলাম। মাথা তো ঘুরে যাবে। এই হচ্ছে কেরিয়ার শুরু, সূত্রপাত যাতে, এবং তুমি ডিসিশন নিয়ে ফেললে যে আমি একজন মিউজিশিয়ান হিসেবেই কাজ করবো। হ্যাঁ, এইবার আরম্ভ হয়ে গেল জার্নি, সমস্ত কিছু। তখনও ওয়ার্ল্ড মিউজিক নিয়ে অতটা ধারণা ছিল না। আমি অমলদার কাছ থেকে তখন অল্প অল্প, তখন ওই ভিএ তোর বড় বড় এত বড় ক্যাসেটগুলো হতো, ভিডিও ক্যাসেট, ওতে কিছু ড্রামার বা কিছু পারকাশনিস্টদের আমি দেখেছি। মানে তখন অলরেডি দেখা শুরু হয়ে গেছে, মানে তাদের সমস্ত বিভিন্ন রকম টিউটোরিয়াল কাজকর্ম, সব শুনছি। 2-3 জন বড় বড় সিনিয়র যারা ওয়ার্ল্ড ক্লাস ড্রামার, তাদের সমস্ত বাজনা শুনছি, বা পারকাশনিস্টদের কি হয় সমস্ত কিছু, ওই সবগুলো শুনতে আরম্ভ করেছি। এবং এগুলো এমন নেশা ছিল যে তখন গোটা ভারতবর্ষে একটা জায়গাতেই এরকম বিদেশি ইনস্ট্রুমেন্টালিস্টদের মানে প্লেয়িং পাওয়া যেত, তাদের প্লেয়িং এর সমস্ত ভিডিও পাওয়া যেত। সেটা হচ্ছে পালিকা বাজার, দিল্লি। আচ্ছা, ওই এখান থেকে দিল্লিতে গিয়েছি আমরা 2 জন মিলে। দিল্লিতে গিয়ে স্যার অমলদা আমাকে অ্যাড্রেস দিয়ে দিয়েছে, অমুক দোকান থেকে তুমি পাবে। কারণ অমলদা তাদের জানতো, সমস্ত পরিচয় আছে। ওখান থেকে ট্রেনে করে গিয়ে পালিকা বাজার থেকে তাদের সমস্ত ক্যাসেট বা ওইগুলো কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে এখানে দেখতাম। লোকাল ড্রামস, কলকাতার তৈরি কলকাতার ড্রামস, সেখানে কলকাতার ড্রামস আর বিদেশি ড্রামের আকাশ পাতাল তফাৎ। আমি যে টোন শুনছি ভিডিওতে, হেডফোনে যা আকাশ পাতাল তফাৎ। এই ড্রামটার ওই ড্রামের মধ্যে কোনো মিলই পাচ্ছি না, বাজিয়ে মজা পাচ্ছি না যে ওইটার আওয়াজটা কি করে হবে। তখনও তো কোনো ধারণাই নেই যে এই ড্রামকে কিভাবে প্রসেস করতে হয়, কিভাবে তার সাউন্ড ডিজাইন করতে হয়, কোনো আইডিয়াই নেই। ড্রাম হাতে লাঠি পেয়েছি, ড্রাম কিনেছি, বাজাচ্ছি, একটাই ড্রাম, সমস্ত কিছু। এরপরে 96-এ প্রথম আমার বিদেশ ট্যুর শুরু হয়, এবং প্রত্যেকটা শুরু না ঠাকুরের আশীর্বাদে খুব বড় আমার শুরু হয়েছে। শুরুটাই হচ্ছে ওয়ার্ল্ড ট্যুর দিয়ে, মানে 4টে দেশ। আমি শওকত ভাইয়ের গ্রুপ নিয়ে
উদিত নারায়ণ, কবিতা কৃষ্ণমূর্তি 96-এ দিলবারে দুলহানিয়া লে যায়েঙ্গে যখন ইয়ে হলো, সমস্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল, ওই অবস্থায় আমাদের একটা 2.5 মাসের ট্যুর প্রথম হলো। ফার্স্ট ছিল হচ্ছে হল্যান্ডে 7 দিনের শো, তারপরে হচ্ছে আমেরিকা, কানাডা, ওয়েস্ট ইন্ডিজ, আবার আমেরিকায় ব্যাক, কলকাতা। 2.5 মাসের একটা ট্যুর। হল্যান্ডের তোর এয়ারপোর্টটার নাম হচ্ছে সিফল এয়ারপোর্ট। ওই এয়ারপোর্টের বাইরে যখন গিয়েছি, কবিতাজি, উদিত নারায়ণ, আমি বাইরে এয়ারপোর্টে বেরিয়েই রাস্তার মধ্যেই ডিগবাজি খাচ্ছি, ভল্ট খাচ্ছি, মানে আনন্দে ওখানটাতে। তো কবিতাজি আমার পিঠে হাত দিয়ে বলছে, রয় তুমি এত আনন্দ, এক্সাইটেড, হল্যান্ড দেখে, তুমি ইটালি, সুইজারল্যান্ড দেখলে তো পাগল হয়ে যাবে। মানে দিদি আমার এটা দেখেই, মানে একটা রাস্তার গরুকে দেখেও আমার ভাল লাগছে, এত সুন্দর। মানে তুই একটু না বেরোলে আর তোর সেই দৃষ্টিটা না থাকলে তুই এনজয় করতে পারবি না। সত্যিই তাই, এত সুন্দর পৃথিবীটা। মানে ভগবান যে ঢেলে সাজিয়েছে বিভিন্ন জায়গাকে, আমরা নোংরা করেছি, নিজেরা নোংরা করেছি বিভিন্ন জায়গায় থাকতে গিয়ে, সেটার দায়ী আমাদের, বিশেষ করে ভারতীয়রা। ভারতীয়রা কি, আমি কোনো বদনাম করছি না কারণ, ভারতীয়রা কেন বললাম, যে দেশের প্রধানমন্ত্রীকে ঝাড়ু নিয়ে বেরোতে হয়, যে কি সাফাই অভিযান, সেটার জন্য আবার ফলাও করে যদি আবার দেখাতে হয়, অ্যাড করা হয়, তাহলে সেখানে কেন বলবো না ভাই? অন্য কোনো দেশে কি এরকম আছে? বেটি বাঁচাও, এটা যদি অ্যাড করে যদি বলতে হয় বেটি বাঁচাও, রাস্তা সাফ করো, সাফাই অভিযান বলতে হচ্ছে, তাহলে তুমি কিসের শিক্ষিত? বিতর্কিত না, এটা সহজ কথা, এটা সরকারই তো বলছে। যাই হোক, তারপর তুমি বলো, এবার হল্যান্ডে ডিগবাজি খাচ্ছ। তো যাই হোক, হল্যান্ডের শো হয়েছে, মানে ওখানে গিয়ে বিভিন্ন অভিজ্ঞতা, সব বললে তোর 1 সপ্তাহ লেগে যাবে। ছোট করে হল্যান্ড থেকে যাই হোক কানাডা গেলাম, ওয়েস্ট ইন্ডিজ গেলাম। এই ফার্স্ট তুই যেটা দিয়ে শুরু করেছিলি কোশ্চেনটা, এই ওয়ার্ল্ড মিউজিক বা পারকাশন জিনিসটা কি এবার ধারণা হলো। তার আগে আমরা খুব ড্রামার বলতাম, মানে তার তখন থেকে নিজেকে পারকাশনিস্ট বলতে আরম্ভ করলাম। পারকাশন হচ্ছে কি বলতো, মানে কি বলবো, যে কোনো আওয়াজই, এটা কোনো কিছু আওয়াজটাই হচ্ছে পারকাসিভ আওয়াজ। যে কোনো কিছু ঘরের মধ্যে তুই টেবিল, চেয়ার, যা কিছু দিয়ে সাউন্ড জেনারেট করাটাই কিন্তু পারকাশন। এবার ওখানে গিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছি, আমেরিকায়, ল্যাটিন আমেরিকার বেশি প্রচুর মিউজিশিয়ানদের সঙ্গে আলাপ হয়েছে, দেখেছি। তাদের পারকাশন দেখে, আমরা পারকাশন বলতে তার আগে জানতাম মন্দিরা, একটা শেখা, একটা জিপসি, এই 3-4টে জিনিস নিয়ে একটা লোক ঘুম নিয়ে বসে আছে, উনি এসে চুপচুপ করে একটু বাজাতেন, ওটাই হচ্ছে পারকাশন বলে জানতাম। আর পাশে একজন কেউ ড্রাম বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে, কেউ অন্য কিছু বাজাচ্ছে। ওখানে যাওয়ার পর প্রথম চোখটা খুলে গেল, ওরে বাবা, পারকাশনের এত ফাস্ট একটা সাবজেক্ট, এরকম একটা ব্যাপার, এত রকম রিদিম ইনস্ট্রুমেন্ট, কত কি সমস্ত জায়গার সমস্ত ইনস্ট্রুমেন্ট, পারকাশন মানে দেখা এবং তার সম্পর্কে তোমার চোখ খুলছে। এবার তার সঙ্গে সঙ্গে ধর, আমাদের যেমন পারকাশন একটা ম্যারাকাস বা একটা ঘুংরু কিনি, ওদের নেশা হচ্ছে ওরা পারকাশন নিজেরা তৈরি করে। এটাও কিন্তু আমার তখন থেকেই বীজ, যে বাহ, বেশ সুন্দর সুন্দর জিনিস তো এরা তৈরি করছে। মানে আমাদের শ্রদ্ধেয় পঞ্চমদা যেভাবে যেটা করেছেন, এখান থেকে ওইখান থেকে ওই চিক চিক আওয়াজ থেকে গান তৈরি করছেন। মানে ধর পঞ্চমদার কি বলবো, আমাদের সাগর সিনেমাতেই পঞ্চমদার ওখানে ফিল্মেও আছে, দেখবি কামাল হাসান উনি বাজাচ্ছেন, মুখের মধ্যে একটা চিরুনি নিয়ে এটা বাজাচ্ছে। এই যে তারপরে দেখলাম ওই আওয়াজটা জেনারেট করাতে এক এক দেশের এক এক রকম ইনস্ট্রুমেন্ট, ওই আওয়াজটাই জেনারেট হচ্ছে। হয়তো আমাদের দেশে ওটা একটা চিরুনিতে একটা স্টিক দিয়ে করা হয়েছে, ওটাই ল্যাটিন আমেরিকাতে হয়তো একটা সুন্দর এরকম টাইপের জিনিস, তার মধ্যে একটা স্টিক দিয়ে করে বাজানো হচ্ছে। ওই জিনিসটাই ধর জাপানে করেছে, তারা আবার একটা অন্য ডিজাইন করেছে। মানে আমি লাকি যে এরকম কিছু ইনস্ট্রুমেন্ট আমি দেখতে পেয়েছিলাম ওখানে, আমি কিনেছিলাম। এরকম কোন ইনস্ট্রুমেন্ট কি তোমার কাছে এই মুহূর্তে কি আছে? এই মুহূর্তে হ্যাঁ, ওইটারই সপক্ষে একটা ইনস্ট্রুমেন্ট আছে। এই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে কোকিরিকো। ওই যে সাউন্ডটা, যেটা তোর ওই একটা স্টিক দিয়ে বাজানো হয়, তার ওটা ল্যাটিন আমেরিকান ইনস্ট্রুমেন্ট, ওই সাউন্ডটাই জেনারেট করছে জাপানিজরা এই ইনস্ট্রুমেন্ট দিয়ে। এটার নাম হচ্ছে কোকিরিকো। ওই সাউন্ডটাই ইয়েটা হচ্ছে।
সেম আওয়াজ। ফাংশন জগৎ পুরোপুরি তখন স্টার্ট, কলকাতার একজন ভালো মিউজিশিয়ান ড্রামার হিসেবে তোমার তখন পরিচয় হচ্ছে। ঠিক। আর এই সময় রেকর্ডিং এর কোনো অফার? রেকর্ডিং এর অফার ছিল, অল্প অফার ছিল। তখন কলকাতাতে ড্রামারদের ড্রাম নিয়ে রেকর্ডিং সেশনে বাজানোর এটা খুব চল ছিল, কারণ তখন হচ্ছে অলরেডি তখন অক্টোপ্যাডে ড্রামটা খুব সুন্দর করে রেকর্ড হয়ে যাচ্ছে। কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল ভুলভাবে নিস না, সবসময়তেই খুব সস্তার পুষ্টিকর একটা গল্প কাজ করে, খাদ্য চাই। মানে এখানে কত কম পয়সায় কত ভালো জিনিসটা দেওয়া যাবে। এবার একটা ড্রামকে তোর রেকর্ডিং স্টুডিওতে সাউন্ড চেক করে, ব্যালেন্স করে, প্রপার তাকে কম্পেস করে, সেটাকে সাউন্ড বার করে, তার যে খরচ বা স্টুডিওর খরচ সবটা সব হতো। এবার এটা তো প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আমার থেকে বহু সিনিয়র ড্রামাররা তখন আমার থেকে আগে আছে, তারা দারুণ বাজায় এবং তারা রেকর্ডিং সেশনের হিসেবটা খুব ভালো বোঝে। আমি যেমন প্রথম থেকেই এই যে যেগুলো কথাগুলো বলে এলাম, এগুলো সব লাইভ শো, স্টেজ শো এর কথা বলে আসছি। তো আমার সিনিয়র ড্রামার যারা যারা কলকাতাতে ছিলেন, তারা সমস্ত রেকর্ডিংটাও বাজাচ্ছে প্লাস লাইভও বাজায়। তো তাদের জায়গাতে আমাকে ড্রামার হিসেবে সুযোগ পাওয়াটারও আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। আমি খুব একটা সেদিকে সেই দৌড়ে খুব একটা দৌড়াইনি, প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আমার কাছে অক্টোপ্যাড তখন আমি অলরেডি কিনেছি। অক্টোপ্যাড সম্পর্কে একটু বলে দিই। অক্টোপ্যাড একটা মানে কি বলবো, ডিজিটাল ড্রাম আর কি, ইলেকট্রনিক্স ড্রাম। তো ওইটা আমাকে কিনতে হয়েছিল, যেহেতু আমি প্রফেশনাল একজন মিউজিশিয়ান হয়ে গেছি, আমি আর চাকরি বাকরি করছি না। কলকাতায় যে কথাটা বললাম সস্তায় পুষ্টিকর, আমাকে অক্টোপ্যাড কিন্তু সারা মাসের খরচাটা তুলে দিত। সারা মাসে প্রচুর প্রোগ্রাম করতাম অক্টোপ্যাড নিয়ে। ড্রামসের সাবস্টিটিউট ড্রামটা হয়তো সারা মাসে আমি 4টে কি 5টা প্রোগ্রাম করলাম, ভালো প্রোগ্রাম করলাম। মানে সেই অর্থে ড্রামস আমাকে পরিচিতি দিয়েছে, ড্রামস আমাকে সম্মান দিয়েছে। হ্যাঁ, ড্রামস আমাকে সারা পৃথিবী ঘুরিয়েছে। অক্টোপ্যাড হচ্ছে আমার ডাল ভাতের খরচা তুলে দিয়েছে। এটা ঘটনা একদম। মানে লাইভ শোতেই তোমার মেন পয়েন্ট ফোকাসটা ছিল, এবং আমি নিজে এনজয়ও করতাম। লাইভ শো বাজিয়েই বেশি এনজয় করেছি। ছোট্ট করে বলতেই হয়, 94-এ আশাজির একটা অ্যালবাম বেরিয়েছিল পঞ্চমী সুরে, খুব বিখ্যাত হয়েছিল তখন। আর একটা কারণে এটা বলাটা উচিত আর কি, কারণ তার 1 মাস আগে আর.ডি. বর্মন মারা গেছে। 1 মাস পরেই ওই অ্যালবামটা তৈরি হওয়ার, ওনার স্মৃতিতেই শ্রদ্ধা জানিয়ে এটা কল্যাণ সেন বরাট ওটার টোটাল মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল। হিন্দি গানগুলোর বাংলা, এক্স্যাক্টলি বাংলা। এবং প্রিয় চট্টোপাধ্যায়, প্রিয়দা, উনি কথাগুলো সমস্ত লিখেছিলেন। ছোট ছেলেবেলা, ছোটি সি কাহিনী সি বাংলা, একদম 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 রূপসী আমি না ওই শশী। এক্স্যাক্টলি। তো আমি খুব লাকি যে আশাজির মতো শিল্পী দিন 7 কলকাতায় ছিলেন। আচ্ছা, জেএমডি স্টুডিওতে এখানে রেকর্ডটা হয়েছিল। আশাজি এই যে 7 দিন ছিলেন কলকাতাতে এইটা রেকর্ড করার জন্য, এই 7 দিন আমার উপর দায়িত্ব পড়েছিল আশাজিকে লুক আফটার করা। আচ্ছা, ওই সময়তে তুমি কলকাতা কোয়ারে বাজাচ্ছি কলকাতার ইয়েতে, এবং এই অ্যালবামের মধ্যেও খুব সম্ভবত আমার একটা গান তো বটে, একটা কি দুটো গানে সামান্য কিছু পারকাশন বাজানো আছে। তারপর আমি পারকাশন প্লেয়ার হিসেবে তখন ছিলাম না, কিন্তু কোয়ারের সঙ্গে যেহেতু ইনভলভ, আমাকে কল্যাণদা বলেছিল বাজানা তুই। আমি কিছু শেখার অল্প 2-1টা গানে আমি বাজিয়েছিলাম। সেটাও তোমার মানে রেকর্ডিং সূত্রপাত তো এখান থেকেই বলা চলে, যে রেকর্ডিংটা শুরু ওইখান থেকে। হ্যাঁ, ওখান থেকে হয়েছে। তার থেকেও বড় কথা, আশাজির মতো শিল্পীকে চোখের সামনে সারাদিন ধরে দেখছি। উনি গান রেকর্ড করছেন, ওনার কখন গরম জল দরকার, কখন চা দরকার, কখন খিদে পেয়েছে, কখন কি, সমস্ত কিছুটা আমি ওনার তত্ত্বাবধানের দায়িত্ব ম্যানেজ করছো তুমি। হ্যাঁ, একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। একটা গান প্রিয়দা লিখেছিল,
ভাবিনি কোনোদিন এভাবে তুমি ছেড়ে যাবে চলে আর কি। 1 মাস আগে আশা ভোসলে এই আর.ডি. বর্মন মারা গেছেন। গোটা দিন ধরে জেএমডিতে রেকর্ড হচ্ছে, আশাজি সারাদিন ধরে গানটা গাইবেন কি উনি হাওমাও করে বাচ্চা মেয়ের মতো উনি কাঁদছেন। এবার ওনার কান্না দেখে গোটা স্টুডিওতে সবাই আমরা কাঁদছি। এক তো আর.ডি. বর্মনের জন্য, দ্বিতীয় নম্বর আশা ভোসলে সামনে কাঁদছে, আমরা কি করে ঠিক থাকবো? আমরাও আমাদের প্রত্যেকের চোখের জল করছে আর কি। সারাদিন চলে গেল, ওই গানটা কিছুতেই রেকর্ড করতে পারা গেল না, এক চান্সে আর কি গোটাটা। সন্ধ্যেবেলাতে লাস্ট যখন রেকর্ড করা হয়, গানটা এখনো রেকর্ডেড আছে, ওই লাস্টে দেখবি লাস্ট কথাটার শেষে একটা কান্নার আওয়াজ আছে, কিন্তু অরিজিনাল। মানে ওই লাস্ট টেকটাতে আশাজি আর পারেননি, ওটা কেঁদে ফেলেছেন। আমরা জানতাম ওটা বোধহয় করানো হয়েছে, যেমন করানো হয় এমনি গাওয়ানো হয়, ওটা একদম রিয়েল। উনি সারাদিন ধরে ওই গানটা কিছুতেই গাইতেই পারছে না, বলছে हमसे नहीं होगा, কল্যাণ ये हमसे नहीं होगा। কল্যাণজি আবার কল্যাণদা বারবার করে ওনাকে বলছে, দিদি দেখুন ঠিক আপনার ইয়েতেই হবে। লাস্টে ওটাকে রেখে দেওয়া হলো ওই কান্না সমেত। মানে উনি তখনও কেঁদে ফেলেছেন, তখন ওটা সমেতই থাকবে আর কি। ভাবে যে যাবে। তো এই দিনগুলো আমার কাছে বিশাল। আরে এটা তুমি মানে এই যে শেয়ার করছো আজ, এটা তো আমি একজন মিউজিশিয়ান হয়ে এতটা জানি না, যদিও আমি আর.ডি. বর্মন আশাজির অনেক ইংল্যান্ড কালচার বহু বছর করেছি। তো আজকে এটা তোমার কাছ থেকে শুনলাম, তো এটা তো একটা দারুণ ব্যাপার, দারুণ পাওয়া। তো ভাবাই যাচ্ছে না যে আশাজি এইরকম একটা মানে এত কাছ থেকে তুমি দেখেছো, এতদিন ওনার সঙ্গে থেকেছো, এবং ওনার এই এত ফিল সবটাই তুমি দেখেছো, এবং সেটা সত্যি বড় পাওনা। এবং আমাদের কাছে ওটা অনেক ভালো একটা জিনিস জানলাম। একটা টাইমে কলকাতাতে বাংলা ব্যান্ডের একটা ক্রেজ খুব উঠে এলো, 94 ঠিক এইরকম আমাদের মতোই, তোর আমার মতোই কিছু মিউজিশিয়ান একসঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে একটা গ্রুপ ফর্ম করি কায়া নাম দিয়ে। তাতে আমরা বেশ কিছু নিজেদের গান কর্ম করি, সমস্ত প্রত্যেকে। তোমার আরেকটা পরিচয় এটাও আছে যে তুমি কায়া বাংলা ব্যান্ডের একজন ফাউন্ডার মেম্বার, এবং তোমার হাতেই সৃষ্টি প্রায় বলা চলে। হ্যাঁ, ওই আমাদের ঠিক বরাবরই আমি আমার বলে কথাটাকে বিশ্বাস করি না, মানে সবসময় আমি আমাদের একার দ্বারা কিছু হয় না, একদম আমি ওটাতে বিশ্বাসই করি না। তো ওই আমাদের তৈরি গ্রুপ কায়া, ওখানে প্রত্যেকেই আমরা মোটামুটি এস্টাবলিশড মিউজিশিয়ান, যে যার নিজের সেক্টরে কাজ করছে। আমি অন্য জায়গায়, পুলক, অরিন্দম, সুবীর, আমরা প্রথম শুরু করি গায়া আর কি। অরিন্দম আমার কাছে আসে খবরটা নিয়ে। অরিন্দম এটার হচ্ছে প্রথম, মানে অরিন্দমকে সে অর্থে বাবা বলা হয় আর কি গ্রুপে, সূত্রধর আর কি, এটা বলতেই হয়। অরিন্দম, পুলক, আমি, সুবীর, সুপ্রতীক, এই কজন মিলে সুপ্রতীক ভয়েস, সুবীর মানে ডক্টর সুবীর, এখন ডক্টর সুবীর আর কি, সুবীর রয়, পুলক মানে পুলক সরকার, হ্যাঁ, কিবোর্ড প্লাস অ্যারেঞ্জমেন্ট সমস্ত পিয়ানিস্ট, অরিন্দম বেস গিটার, আমি হচ্ছি পারকাশন। হ্যাঁ, গিটারিস্ট ছিল রাজু, মানে দুর্বাদল চট্টোপাধ্যায়ের ছেলে, ইন্দ্রনীল চ্যাটার্জি, রাজু আর কি। এই কজন মিলে আমাদের নিজের গ্রুপ। এবং প্রথম অ্যালবামই লোকে এত নিল আমাদের, জিগি জাগি জাং গান হিট, একটু কাছে থাকা, 8টা গানের মধ্যে 6টা গানই তখন লোকে প্রচন্ড ভাবে অ্যাকসেপ্ট করলো। ওই একটা দৌড় শুরু হয়ে গেল। তো 2007-এ প্রথম আমরা কায়া নিয়ে ইউএস ট্যুর করলাম। এটা আমার কাছে আর একটা মেমোরেবল স্টার্ট আর কি, যে নিজের তৈরি একটা ব্যান্ড, সেটা নিয়ে আমি দল নিয়ে 2007-এ প্রথম কায়া ট্যুর করলো, ইউএস ট্যুর করলো। এবং এখানে একটা কথা বলতেই হবে যে আমরা জলসাতে বা স্টেজ পারফর্ম করার জন্য তখন নিজেদের গান, আমরা জানি না যে আমাদের গান লোকে কতটা চিনেছে না চিনেছে, বিশেষ করে ইউএস এর মতো জায়গাতে। অবাক করার মতো প্রথম বছরে গিয়ে আমাদের অ্যালবামের গান থেকে আমাদের শুনতে চাইছে, বলছে তোমাদের গান শোনাও, এগুলো তো আমরা শুনি সবার কাছ থেকে। এটা আমাদের কাছে বিশাল পাওনা। এবং তারা যে প্রত্যেকে খোঁজ খবর রাখে, আমাদের প্রত্যেকটা অ্যালবাম তারা কিনে, যে ও গানগুলো জানে, এমন এমন গান বলছে যে গানগুলো আমাদের নিজেদের রেডি করেই যায়নি। মানে ওখানে তাড়াহুড়ো করে পরের দিনকে অন্যজনের বাড়িতে গিয়ে সেটা রিহার্স করে আমাদের পরের প্রোগ্রামে গিয়ে গানগুলো করতে হয়েছে, পারফর্ম করতে হয়েছে।
17-18 বার ধর ইউএস ট্যুরই হয়ে গেছে এখন, অলমোস্ট প্রত্যেক বছরই একবার করে যাওয়া হয়ে যায়, কোনো বছর 2-1 বারও যাওয়া হয়েছে। আরো ওয়েস্ট ইন্ডিজ, কানাডা, সাউথ আফ্রিকা, তারপরে তোর যত মিডল ইস্ট কান্ট্রিগুলো আছে, ইউরোপ কান্ট্রিগুলো আছে, ওগুলো সবই ঘোরা। তাহলে এই যে ঘোরার ফাঁকে ফাঁকে তাহলে তোমার কিন্তু পারকাশন তুমি সঞ্চয় করছো। অবশ্যই, তাই তো? অবশ্যই অবশ্যই। এবং পারকাশন সঞ্চয়ের সঙ্গে সঙ্গে একটা পারকাশন লাস্ট ইয়ার আমি বানিয়েও ফেলেছি। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, আগে কি বানানোটা দেখবো নাকি সঞ্চয়ের মধ্যে কোনো একটা দেখাবে? হ্যাঁ, সঞ্চয় বলতে ওখান থেকে কিনে আনার কিছু পারকাশন আমি জাস্ট দেখাচ্ছি, সেটা থেকে ইনফ্লুয়েন্সড হয়ে যেটা বানিয়েছি সেটা দেখাচ্ছি, তাহলে ওই মানে রিলেশনটা বুঝতে পারবে। নিশ্চয়ই নিশ্চয়ই। মানে এখানে কয়েকটা আছে, এগুলো সব গাছের এক ধরনের ফল। এই যে আওয়াজ, এটা একটা ধর মিড অক্টেভের আওয়াজ, এটা আর একটা গাছের ফল, এটা একটু হাই অক্টেভের আওয়াজ। জিনিসগুলো সবই কিন্তু ল্যাটিন পারকাশন। এটা একটা উড ব্যাটারি। এবার এই তিনটে একসঙ্গে যদি 3টে অক্টেভের ধর জিনিস, আমি তোকে কথা চোখটা বন্ধ করে শুনলে মনে হবে যেন প্রচুর গাছের মধ্যে পাখি পোকামাকড় একসঙ্গে ডাকছে। সন্ধ্যেবেলাতে যখন গাছের পাখিগুলো সব আছে জঙ্গলে ধর এই আওয়াজ, এইগুলো আমি ওখান থেকে কেনা। এবার ওখানে ওই যে বলছিলাম না প্রচুর পারকাশনিস্ট সমস্ত, কি নাম এগুলো সবই উড্রাটির সমস্ত। এগুলো এটা ধর একটা গাছের ফল থেকে, এটাও একটা অন্য একটা গাছের ফল থেকে, এটা হচ্ছে উডি, এটা হচ্ছে বানানো। কোথা থেকে এগুলো কালেকশন করেছে? কোথা থেকে? এগুলো সবই ইউএস থেকে। সবই ইউএস থেকে কালেকশন করা। আমি রিসেন্টলি লাস্ট 6-7 বছর ধরে এখানকার একটা নামী শিল্পীর সঙ্গে বাজাই, পৌশালী ব্যানার্জি। 7 বছর ধরে আমি ওর সঙ্গে বাজাচ্ছি এখন। তো গত বছর আমাদের বোম্বেতে শো ছিল। বোম্বে ট্যুরটাতে ওই যে 7-8 দিনের যে ট্যুর, আমি যাওয়ার সময় আমি প্রত্যেককে গ্রুপের সব মেম্বারদেরকে সবাইকে বলে দিলাম যে প্রত্যেকে সারাদিন ধরে যা যা কোল্ড ড্রিঙ্কস খাবি বোতল ফেলে দিবি, শুধু ছিপিটা আমাকে দিবি। ওই মানে দুর্গাপুজোর ট্যুরের যত ছিপি, এই হচ্ছে সেই ছিপি। এই টোটাল ছিপিটা আমি তারপরে বাড়িতে এসে কালী পুজোর সময়তে এখানে এসে প্রত্যেকটা গেঁথে এই একটা ইনস্ট্রুমেন্ট নিজে তৈরি করি, ওইগুলো থেকে ইনফ্লুয়েন্স হয়ে। এইটা টকিং ড্রাম, এটা হচ্ছে ল্যাটিন আমেরিকান একটা ইনস্ট্রুমেন্ট, টকিং ড্রাম। এই টাইপেরই দেখতে, একই সাউন্ড তোকে বার করবে। সাউথ ইন্ডিয়াতে আছে, সেটার নাম হচ্ছে হুরুক। হ্যাঁ, দেখবি সাউথ ইন্ডিয়ান ইয়েতে ডুম ডুম করে আওয়াজ করে। এটা টিপে তোর রোজাতে এটা ইউজ হয়েছে, মানে এই সাউন্ডটা ইউজ করেছে। দেখবি দিল হ্যায় ছোটা সা, ওই গানটার মধ্যেই আছে এই সাউন্ডটা আছে। টুটুক 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 টুটুক, ওটার পরেই এটা এইভাবে ঢুকবে একদম। এটা একটা কাহন। কাহন বলতেই আমরা সবাই এক ধরনের কাহনই প্রথম দেখে মানে বসে যেটা বাজানো হয়। এইটা আমার অদ্ভুত লেগেছিল। এই কাহনটার 3টে টোন তৈরি হয়। সাধারণত সব কাহনে একটাই টোন থাকে, 3 রকমের আওয়াজ বের হবে। এই পার্টটাতে এটা হচ্ছে তোর স্নেয়ার কাহন, এটাকে বলে। আর এর উল্টো পিঠটা হচ্ছে একদম কঙ্গার মতো। একদম আর একটা এটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে আওয়াজটা, এই যে এখানে একটা হোল করে রাখা আছে, এইটাতে এটা চিপে একটা
হাঁড়ি বা ঘাটটার যে ব্যাপারটা ওর এফেক্টটা দেওয়া যায়। ধর এটা আমি কোনোদিন স্টেজেও বাজাইনি, তোর রেকর্ডিং এ বাজিয়েছি, রাইট? তোর যে প্রজেক্ট হয়েছে, একটা প্রজেক্ট করেছিলি তুই বাউল এর সঙ্গে, ওইটাতে তোমার এটা আমি দেখেছিলাম, তাই জন্যই বলছিলাম এটা যেন আমার চেনা চেনা লাগছে মনে হচ্ছে। আমি বাইরে বিদেশে মানে তোর ইয়েতেই নিউ ইয়র্কের স্ট্রিটে পারকাশনিস্ট বিভিন্ন সমস্ত জিনিসপত্র নিজের তৈরি করা জিনিস নিয়ে সে বাজিয়ে যাচ্ছে, যে লোককে এন্টারটেইন করছে এবং সামান্য কিছু তার জন্য পয়সা আর্ন করছে সে। লোকে দারুণ এনজয় করছে সমস্ত, কিংবা ছোট্ট একটা কিছু নিয়ে। এটা শুধু ওখানে না, এটা আমি না স্যাক্সোফোন ভায়োলিন এগুলো নিয়ে তো হামেশাই আমরা দেখেছি, তুম্বা নিয়ে একটা ইয়ে করছে, তার মেট্রোর মধ্যেও করে, ওটা নিউ ইয়র্ক সিটিতে সেই দেখা দেখি আমাদের এখানেও এখন চালু হয়েছে, গিটার নিয়ে বসে করছে সমস্ত চালু হয়েছে। আর একটা আমার ইনস্ট্রুমেন্ট খুব ভালো লেগেছিল, আমি রাজস্থানে গিয়ে ওখানে উড করতাল, আচ্ছা আমাদের মানে দেখো এইটা হচ্ছে রাজস্থানের সেই উড করতাল, একদম এ তো এই আর কি। এ তো তুমি মনে করিয়ে দিচ্ছ আমাদের সত্যজিৎ সোনার কেল্লা। এক্স্যাক্টলি, হ্যাঁ একদম মনে করে দেখো, যখন ওই পোখরানের ওই যে রেলের ওখানে সবাই বসে সবাই রোদ সরি আগুন পোয়াচ্ছে, ওখানে মাস্ট মানে এই সাউন্ডটা একদম এটা বাজবেই ওখানে, উড করতাল বলে এটাকে, অরিজিনাল করতালও আছে, উড করতাল আছে, একটা ঢোল, আর তোর এটা একটা বিউটিফিকেশন আছে যে এই স্টাইলে হাত ঘোরানোটা, বাবা ওদের মধ্যে তো পারবোই না আমরা। আমি এই যে ইনস্ট্রুমেন্ট গুলোর কথা বলছি, এইগুলো কেউ শেখায়নি, এগুলো কারোর কাছ থেকে শিখিনি, এগুলো সব তো শিখে হয় না, এগুলো সব সাউন্ড শুনে শুনে, আর হচ্ছে ইউটিউবে বিভিন্ন লোকের বাজনা শুনে, এই উড করতালটা কিনে আমি 6 মাস ধরে শুধুমাত্র সার্চ করে করে কোথায় কে কি বাজিয়েছে, কিভাবে বাজিয়েছে। প্রথম তো তুমি কোথা থেকে বুঝবে, এত টাইম লেগেছে ওটা গ্রিপ করতে, ধরতে হাত থেকে পড়ে যাচ্ছে, তো বাজাবো কি, হাত থেকে পড়ে যাচ্ছে, এমনি করে বাজাতে গিয়ে হাত থেকে পড়ে যাচ্ছে। একটা টেকনিক আছে না, প্রত্যেক জিনিসেরই একটা টেকনিক আছে, এগুলো নিজের যার নিজের ভালো লাগার জায়গা থেকে, মন থেকে ইনস্ট্রুমেন্ট কেনা বা ইনস্ট্রুমেন্টের প্রতি তোর মানে এরাই তো আমার পরিচয় দিয়েছে আমি কে, মানে আমাকে তুই যে ডেকেছিস আজকে, বা আমাকে যতটুকু লোকে চেনে ডিউ টু এই ইনস্ট্রুমেন্ট, তো ওদের জন্যই আমার পরিচিতি, তো আমাকে তো ওদেরকে কেয়ার করতেই হবে, ওদেরকে রাখতেই হবে। এই মুহূর্তে তোমার পারকাশন, আর কি কি পারকাশন তোমার কাছে আছে? তুই শুধু একবার ডাকলেই হলো। হ্যাঁ তো ডাকছি। তো এবার একটু তোমার নিজের ব্যক্তিগত ফ্যামিলি নিয়ে কিছু বলো, বৌদির কথা, ছেলের কথা। ব্যক্তিগত তো আর নেই, সবই তো সবার আর কি, সার্বজনীন, সবই তো সার্বজনীন। আমার সবই একটা, বুঝলি তো, বাবা মা বউ ছেলে শ্বশুর শাশুড়ি সব একটা করে রেখেছি, বুঝতে পেরেছিস? তো যাই হোক, সবাই প্রত্যেকের জায়গায়, সব দাদা দিদি প্রত্যেকে, তাই সব ঠিকই আছে। তো যে যার নিজের জায়গায় স্বমহিমায় আছে, সমস্ত সব ঠিক আছে। আমি খুব লাকি যে এরকম একটা বাবা মায়ের সন্তান, যারা আলটিমেট আমাকে ফুল সাপোর্টটা করেছে। এবং এটা তো একটা অধ্যায় একটা মানুষের, তারপরে যে আমাকে ধরে আর কি আমার লাইফটাকে, সেটা হচ্ছে আমার সহধর্মিণী সোমা।
তো ও ব্যাপারটা প্রথম দিকে হয়তো বুঝতে না পারলো, প্রথম কয়েকটা মাস আর কি, তারপরে বুঝে যায় যে মিউজিশিয়ানের লাইফটা কি, আমাকে কিভাবে ট্যাকল করতে হবে, কিভাবে সাপোর্ট দিতে হবে। একদম আইডিয়াল সাপোর্ট ওর কাছ থেকে আমি পেয়েছি, না হলে আমি এরকম ভাবে ফ্রি ভাবে কাজ করতে পারতাম না। কারণ সবাই ভালো মতো জানিস যে আমাদের ইন্ডাস্ট্রিটাতে মানে আমাদের ইনকামের জায়গাটা যেটা সংসার চালাতে গিয়ে মেন লাগে সেটা কতটা আপ অ্যান্ড ডাউন, মানে এ মাসে এত টাকা ইনকাম করতে পারি, এ মাসে আবার একদম কোনো কিছু নেই। আর ছেলের কথা বলো। ছেলের কথা বলতে লাভিং সন, একদম কোনো ওটা নিয়ে কোনো কথাই হবে না। ইনস্ট্রুমেন্ট বলতে ওকেও আমি তবলাটাই শিখিয়েছি, যদিও আমি খুব বেশি ওকে ইনসিস্ট করিনি যে আমার মতো মিউজিশিয়ান হওয়া। আমি ওকে পড়াশোনার দিকেই ফোকাস, ও এখন ক্লাস 12-এ পড়ছে আর কি, তো পড়াশোনাটাই ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু ও মিউজিকটা ভীষণ ভালোবাসে, খেলাধুলাও পছন্দ করে। আমি ওকে বলেছি তুই তোর নিজের যেটা ভালো লাগে সেটা করবি, অবসর টাইমে তুই মিউজিকটাকে এনজয় কর, তার জন্য তুই তবলাটা, ও তবলা এখানে মধু বর্মন মানে গোপাল বর্মন মধুদার কাছে শিখেছে বেশ কয়েক বছর, ও 5-6 বছর মতো শিখেছে ওখানটাতে। ভবিষ্যতের কোনো চিন্তা ভাবনা? ভবিষ্যতের আলাদা করে বিশাল কিছু চিন্তা ভাবনা করিনি। আমার যেটা মনে হয়েছে ওয়ার্ল্ড মিউজিকে বাংলার ফোককে বা বাংলা গানকে রিপ্রেজেন্ট করা, বাংলা গানকে একটা ঠিক জায়গায় তোলার যদি কিছুটা প্রয়াস করতে পারি বা কোনো রকম ভাবে সেটাতে যদি কিছু করতে পারি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আশা করবো আবার তোমার সঙ্গে দেখা হবে, আবার তোমার সঙ্গে আরো অনেক গল্প হবে। সব তো এক মুলাকাতে হয় না, নিশ্চয়ই মুলাকাত ফির হওয়া। ফিলিংস এর পক্ষ থেকে খুব ছোট্ট একটা উপহার। অন্তরালে